আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো এআই দিয়ে কিভাবে পিএনজি ইমেজ মেক করে এবং সেগুলোকে প্রপার ওয়েতে মার্কেটে সাবমিট করা যায়, এবং এর মাঝখানে কিন্তু আপস্কেল করা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ব্যাপার স্যাপার থাকে। সেগুলোর একটা বেস্ট ওয়ে দেখানোর চেষ্টা করব এবং শর্ট ওয়ে দেখানোর চেষ্টা করব, যাতে আপনার এই ইমেজগুলো যেহেতু লাইফ টাইম আপনার জন্য ইনকাম জেনারেট করবে, সো এই ইমেজগুলোকে বেটার ওয়েতে আসলে সাবমিট করাটা খুবই প্রয়োজন। সেই জায়গা থেকে যদি চিন্তা করা যায়, তাহলে আমি আমার বেস্ট ওয়েটা আপনাদেরকে দেখাবো। এখানে মূলত দুইটা পয়েন্ট দেখানোর চেষ্টা করব: এআই ইমেজ থেকে কিভাবে এআই ইমেজ মেক করা যায়, এবং সেখান থেকে আবার জেপিজি ইমেজ থেকে কিভাবে পিএনজি ইমেজ মেক করা যায়। সো এই পুরো বিষয়টা আমরা স্ক্রিনে দেখব একেবারে ডিটেইলে। চলুন স্ক্রিনে আমরা পুরো ভিডিওটা দেখি। আচ্ছা, আমরা প্রথমে চলে আসব অ্যাডোব স্টকে, এবং অ্যাডোব স্টকের যে ইনসাইট আছে ড্যাশবোর্ড, সেখানে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে রিসেন্ট টপ সেলার যারা আছে গত এক সপ্তাহের সেটা দেখাবে, এবং এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি আরও লম্বা গত এক মাসেরটাও দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি তিনটা ক্যাটাগরিতে ইলাস্ট্রেশন, ভেক্টর এবং ফটোস, তিন ক্যাটাগরিতে লাস্ট গত সপ্তাহে যারা টপ কন্ট্রিবিউটর হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাডোব স্টক তাদের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে আসলে আপনি অনেকগুলো কন্ট্রিবিউটরদেরকে দেখতে পাবেন যারা গত সপ্তাহে টপ কন্ট্রিবিউটর হয়েছে অ্যাকর্ডিং টু অ্যাডোব স্টক। তাদের অনেকগুলোর প্রোফাইল আপনি এখানে দেখতে পাবেন, এবং আমরা যদি তাদের প্রোফাইলগুলোকে ভিজিট করি তাহলে আপনি কিন্তু একটা ভালো আইডিয়া পাবেন যে আসলে কেমন কাজগুলো ট্রেন্ডে আছে এবং আপনার আসলে কী ধরনের কাজগুলো করা উচিত। সো এখানে ক্লিক করার পরে এই কন্ট্রিবিউটরকে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ইমেজ নিয়ে কাজ করে, রিয়েলিস্টিক ইমেজ নিয়ে। সো এটা আপনার কাজের ইম্প্রোভাইজেশন আনবে এবং আপনার কাজকে ট্রেন্ডি করে তুলবে, সহজ কথায় যদি বলি। আর এই কন্ট্রিবিউটরে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো যে এই কন্ট্রিবিউটর অনেক ধরনের পিএনজি ইমেজ নিয়ে কাজ করে, যেরকম বিভিন্ন ধরনের বো, রিবন ইত্যাদি। এখানেও বিভিন্ন ধরনের ক্রিসমাস, থ্যাঙ্কসগিভিং, হ্যালোইন এই ধরনের ইভেন্টের পিএনজি ইমেজ নিয়ে এই কন্ট্রিবিউটর কাজ করে। এই কন্ট্রিবিউটরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ন্যাচারাল ইমেজের পিএনজি এবং বিভিন্ন ফ্রুটস এই ধরনের পিএনজি ইমেজ নিয়ে কাজ করে, সহজ কথায়। সো এই ইমেজের ক্ষেত্রে, এই কন্ট্রিবিউটরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কন্ট্রিবিউটর সিঙ্গেল পিএনজি ইমেজ নিয়ে কাজ করে। এটা ভালো। অনেকেই দেখবেন যে আপনার গ্রুপ আকারে পিএনজি ইমেজ দিচ্ছে, আবার কেউ কেউ দেখবেন গ্রুপ আকারে ছবি দিচ্ছে, কেউ কেউ আবার সিঙ্গেল ইমেজ দিচ্ছে, সিঙ্গেল পিএনজি দিচ্ছে। সো এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। আপনি ট্রাই করবেন সিঙ্গেল, মাল্টিপল, গ্রুপ, নানানভাবে দিয়ে আপনি প্রথম দিকে ট্রাই করতে যে আসলে কোনটা আপনার জন্য পারফর্ম করে। একই জিনিস কারোর জন্য ক্লিক করবে, আপনার জন্য ক্লিক করবে না। সো আপনি মাল্টিপল ওয়েতে ব্যবহার করে দেখবেন যে আসলে কোনটা আপনার জন্য ক্লিক করছে বা কোনটা ক্লিক করছে না। সো আমরা এই ধরনের কন্ট্রিবিউটরদেরকে দেখলে বুঝতে পারবো যে আসলে কী ধরনের কাজ আমাদের করা উচিত। আমরা এখান থেকে দুইটা ইমেজ নেব। দুইটা ইমেজ নিয়ে আসলে পিএনজি ইমেজ কীভাবে আসলে সাবমিট করবেন এবং প্রপার গাইডলাইনটা কি সেটা দেখানোর চেষ্টা করব। বা আপনি যদি এভাবেও বলেন যে আমি আসলে কীভাবে করি সেটা দেখান, তাহলে এটা যে আমি আসলে কীভাবে করি সেটাই দেখাবো মূলত। সো এখান থেকে আপনি পিএনজি ইমেজ থেকে এআই ইমেজে কনভার্ট করতে পারেন, আবার নর্মাল ইমেজ থেকে পিএনজি কনভার্ট করতে পারেন। আমরা যদি এই কন্ট্রিবিউটরের আরও ইমেজগুলো দেখি যে কোনটা আসলে মনে হয় ট্রেন্ডি বা নেওয়া উচিত বা নিতে পারি। সো আমরা স্ক্রল ডাউন করে উপরের দিকে যাব। স্ক্রল করে যদি উপর দিকে যাই, বিভিন্ন ধরনের পিএনজি ইমেজ সে মেক করেছে। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজকে নিতে পারি, যেটা আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ, এটা নিয়ে কাজ করা যেতে পারে বা কাজ করলে ভালো হবে। সো আমরা ইমার্জেন্সি রেড লাইট যেটা অ্যাম্বুলেন্সে থাকে, এরকম একটা পিএনজি ইমেজ ওপেন করলাম। এখান থেকে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে এই ইমেজের যে বেসিক টাইটেল, সেই বেসিক টাইটেলটাকে আমরা কপি করব। প্রত্যেকটা জিনিসের একটা মূল নাম থাকে যে এটা আসলে কী জিনিস, সেটাকে আমরা পেস্ট করব এনে যেই এআই আমরা বানাতে চাই, সেটা লিওনার্দো হোক, আইডিওগ্রাম, বিং, যাই হোক না কেন, বা মিড জার্নি, সেই এআই এনে এটাকে পেস্ট করব। আমরা যেহেতু লিওনার্দোতে করি, আমি যেহেতু ব্যক্তিগতভাবে লিওনার্দোতে করি, সো আমি আসলে রিয়েলিস্টিক ইমেজ থেকে পিএনজি ইমেজে কনভার্ট করতে চাই, এআই ভার্সনটা দিতে চাই, রিয়েলিস্টিক ইমেজের এআই ভার্সন। সো আমরা এখান থেকে প্রিসেট ইউজ করব, অনেকগুলো প্রিসেট আছে লিওনার্দোতে। এখান থেকে আমরা স্টক মানে রিয়েলিস্টিক ইমেজ থেকে পিএনজিতে চাচ্ছি। সো আমরা স্টক ইমেজের প্রিসেটটা সিলেক্ট করলাম এবং স্টাইল থেকে ফটোটা স্টক ইমেজের স্টাইলটা সিলেক্ট করলাম, এবং এখান থেকে কন্ট্রাস্টের জায়গা থেকে আমরা এখান থেকে হাই কন্ট্রাস্ট দেব। সো এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং এটাকে আমরা এখান থেকে ক্রস করে দেওয়ার পরে
আমরা প্রথমে দেখতে চাই যে আসলে বেসিক যে প্রম্পট আমরা কপি করলাম সেটা দিয়ে আসলে কেমন রেজাল্ট আসে। সো এটা যদি আমরা দেখি, এখানে বেসিক প্রম্পটটাই আছে এবং এখানে জেনারেটে ক্লিক করলে আমরা আসলে দেখতে পাবো যে আসলে কী ধরনের ইমেজ আসলে আমাদের জন্য আসছে। সো ফ্রি ভার্সন যেহেতু ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছে, সো এখানে একটু সময় লাগবে। এটা সবাই জানেন যে ফ্রি ভার্সনে মোটামুটি একটু সময় লাগে, যেহেতু অনেক লাইন বা থাকে। সো এই যে ইমেজগুলো আমাদেরকে লিওনার্দো দিল এই বেসিক প্রম্পট দেওয়ার পরে, সেই ইমেজগুলো আসলে কতটুকু ব্যবহারযোগ্য বা আমাদের চাহিদা মতো হলো কিনা। এখানে দেখা যাচ্ছে যে ব্রিক্সের একটা ব্যাকগ্রাউন্ড এবং রেড লাইট, যদিও থিমের উপর ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা রিমুভ করে পিএনজি হিসেবে সেল করতে চাই, সো এটাকে পেন টুল দিয়ে ধরে বা অন্য আদার্স টুল ব্যবহার করে রিমুভ করাটা একটু জটিল বা অসম্ভব না, জটিল। কিন্তু আমি আসলে এই ধরনের পিএনজি ইমেজ চাচ্ছি না বা এই ধরনের ইমেজ চাচ্ছি না। আমি চাচ্ছি যে যাতে খুব সহজে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দ্রুত সময় ক্ষেপণ না করে আসলে আপলোড করতে পারি। সো এই বিষয়টা মাথায় রেখে আমরা আসলে আরেকটু ট্রাই করতে চাই যে আমরা এই যে প্রম্পট, এই বেসিক প্রম্পটের সাথে আরও কিছু অ্যাড করতে চাই। ধরা যাক যে আমরা যেহেতু ইমেজটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপর শো করব মার্কেটে, সো আমরা এখানে লিখে দিলাম অ্যাগেন্স্ট সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যাতে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের উপর ইমেজটা তৈরি হলে আসলে ওই ধরনের ব্যাকগ্রাউন্ডে যখন বসাবো তখন ইমেজটা খাপ খাইয়ে যাবে, সহজ কথায়। সো আমরা এটাকে এখান থেকে বিভিন্ন ডাইমেনশনে দিতে পারি, হরিজেন্টাল, ভার্টিক্যাল কিংবা স্কোয়ারে। হরিজেন্টালি সব ইমেজের ক্ষেত্রে ভালো পারফর্ম করে, বাট আপনি যদি পিএনজি ইমেজের কথা চিন্তা করেন এবং অনেকগুলো মার্কেটে দিতে চান, তাহলে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো পিএনজি ইমেজের ক্ষেত্রে আপনি স্কোয়ারে মেক করবেন এবং স্কোয়ারে সাবমিট করবেন। তাহলে একটা ফাইল দিয়ে আপনি আসলে অনেকগুলো মার্কেটে সাবমিট করতে পারবেন। বারবার আপনাকে আলাদা মার্কেটের জন্য আলাদা করে তৈরি করতে হবে না। সো আমরা এখানে জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে এটা একটু সময় নিয়ে আমাদের জন্য তৈরি হয়ে চলে আসবে। সো এই ইমেজগুলো আপনার জন্য লাইফ টাইম আর্নিং নিয়ে আসবে। সুতরাং আপনি এই ইমেজগুলো মেক করার ক্ষেত্রে যতটুকু আপনার ক্যাপাসিটি, স্কিল আছে, সর্বোচ্চটুকু ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনার এফিসিয়েন্সিটা দেখানোর চেষ্টা করবেন। সো যে ইমেজগুলো দিয়েছে খারাপ না ভালো, ব্যাকগ্রাউন্ড, এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ডে মোটামুটি একটা অ্যাশের একটা শেড আছে, তারপরেও আমি এটাকে ভালো ইমেজ বলবো বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সহজেই সাবমিট করা যাবে, ইউনিক ইমেজ বলা যেতে পারে। তারপর আমরা এটা নিয়ে সন্তুষ্ট না, এই ইমেজগুলোর চেয়ে বেটার ইমেজ আমরা চাই, কিংবা আরও সহজ করে বললে এই ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেও কিছুটা সাফার হতে পারে। সো আমরা আরও সলিড ব্যাকগ্রাউন্ডটা আরও ইউনিক স্টাইলে যেতে চাই। আমরা এই পিএনজি ইমেজ মেক করার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখবো। স্টাইলগুলো যাতে ইউনিক হয়, যাতে কপি না হয়ে যায়, যেহেতু বেসিক এলিমেন্ট থাকে। ধরা যাক যে এই লাইটগুলো, এগুলো একটা বেসিক লাইট, এই ধরনের লাইট যেন মিলে না যায়। সো আমরা এখানে একটা লিখবো যে টপ ভিউ, বা উপর থেকে দেখলে আসলে কেমন দেখা সেরকম একটা ভিউ আমরা চাচ্ছি। এরকম টপ ভিউ লিখে আমরা এখানে সার্চ করব বা আমরা এখানে প্রম্পট হিসেবে ব্যবহার করব। সো এটা ব্যবহার করার পরে আমরা দেখতে পাবো যে এই ইমেজটা মেক হলে কেমন ইমেজ আসে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ ভিউতে আসলে রেড লাইটগুলো কেমন সেটা একটা আমাদের ইমেজ হিসেবে শো করছে, দেখাচ্ছে। সো এই যে ইমেজটা আমরা পেলাম প্রম্পট দেওয়ার পরে, এই ইমেজটা কিন্তু টপ ভিউ, উপর থেকে দেখলে এই টপ ভিউটা এমন হবে। সো এটার ব্যাকগ্রাউন্ড যেটা সাদা সলিড কালার, 95% বলতে পারেন যে একেবারে সলিড কালার, একটু অংশ আছে যেটা একটু শেড আছে। তারপরও এটা অন্য ইমেজের তুলনায় কম সময় লাগবে রিমুভ করতে। সো আমরা এখান থেকে ভিউটা চেঞ্জ করে দিতে পারি ইউনিক ইমেজের জন্য। অবশ্যই ইউনিক ইমেজ মেক করা আমাদের প্রাইমারি ইস্যু। সো আমরা এখান থেকে সাইড ভিউ দিলাম। সাইড ভিউ দেওয়ার পরে দেখেন যে ইমেজগুলো সাইড থেকে দেখলে, এই রেড লাইটগুলোকে সাইড থেকে দেখলে আসলে কেমন হতো সেরকম ইমেজ কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। সো এই ইমেজগুলো আপনার প্রত্যেকটা ইমেজই কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এসছে। টপ ভিউ, সাইড ভিউ কিংবা প্যানোরামিক ভিউ, এরকম অনেক ভিউ নিয়ে আমার একটা পোস্ট আছে ফেসবুক পেজে, আপনি সেখান থেকে দেখতে পারেন। আরও যদি আপনি জানতে চান আপনি গুগল করতে পারেন, আপনি চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারেন যে আসলে কী ধরনের ভিউ আসলে ব্যবহার করা যেতে পারে। এই ধরনের নানান ধরনের বিষয় কিন্তু আপনি এখন এআইয়ের যুগে ব্যবহার করে আপনি ইমেজটাকে করতে পারেন। সো আমরা এখন চলে আসবো একটা রিয়েল ইমেজ বা একটা ব্যাকগ্রাউন্ড রিলেটেড ইমেজ থেকে আসলে কীভাবে পিএনজি মেক করবো বা সেল করতে পারি সেটা দেখব। সো এই কন্ট্রিবিউটরের এখানে এসে আমরা এই ইমেজটা ওপেন করব। এই ইমেজটা মনে হয় আমার কাছে ভালো লাগবে না, সো এটা অন্য একটা ইমেজ দেখতে পারি আমরা। এই ইমেজটা আমরা দেখতে পারি, এই ইমেজটা ভালো, মাল্টিপারপাস ইউজ করা যাবে। আমি বারবার বলি যে আপনার
এলিমেন্টসগুলো অ্যাসেটগুলোর জন্য মাল্টিপারপাস ইউজ করা যায় সেরকম অ্যাসেট মেক করার। সো আমরা এখান থেকে এই ইমেজের যে বেসিক টাইটেল বা ইমেজটা আসলে কী জিনিস, এই জিনিসটা কি, হোয়াট ইজ দিস, এই বেসিক টাইটেলটা আপনি সবসময় কপি করবেন। এটা কপি করে আপনি এনে আপনার যে এআই আছে সেটা লিওনার্দো, আইডিওগ্রাম, বিং, মিডজার্নি যাই হোক না কেন, এটা কপি করে নেবেন এবং কপি করে নিয়ে আপনি এখান থেকে আমরা যে এক্সটেনশন ব্যবহার করি, আমি পূর্ব ভিডিওতে দেখিয়েছি যে কোন এক্সটেনশন আমরা ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করি, সেটা আমার এআই থেকে মাইক্রোস্টকের ইমেজ মেক করার যে এই ভিডিওটা এটাতে আছে। এটাতে ক্লিক করার পরে আপনি ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন। এখানে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে তারা আমাদের জন্য ইমেজের যে আরও ডিসক্রিপশন বা এই ইমেজটা টোটাল কী কী বিষয় আছে এটার একটা সামারি আমরা পাবো। এই সামারিটা আমরা এখান থেকে কপি করব এবং কপি করে এনে এই লিওনার্দোতে এনে পেস্ট করে দেব। এখন হচ্ছে যে আমরা এখানে আরও কিছু বিষয় এক্সট্রা অ্যাড করতে পারি, যেরকম রিয়েলিস্টিক কিংবা 8K রেজলিউশন। এই ধরনের শব্দগুলি ইউজ করলে কি হয় যে আমাদের ইমেজটা আসলে একটা রিয়েলিস্টিক ইমেজের কাছাকাছি থাকে। সো মানুষ রিয়েলিস্টিক পারপাসে বা রিয়েল পারপাসে ব্যবহার করতে পারে এবং রিয়েল পারপাসে যখন ব্যবহার করতে পারবে তখন আসলে আলটিমেটলি আপনার সেল বাড়বে। সো এটা হচ্ছে আমার মেইন ফোকাস। আমি আসলে এটাতে বিশ্বাস করি এবং আমি যেটা কাজ করি সেই বিশ্বাসটা আপনাদের সাথে শেয়ার করি। সো এটা আসলে কাজ করে। সো এই ইমেজটার আরও কিছু ভার্সন এখানে দেখা যাচ্ছে। সো আমরা এখন কি করব যে এই ইমেজটা ছিল লম্বালম্বি, আমরা এই ইমেজটাকে মোবাইলের যে ভার্সন 19.16 এই ভার্সনে আসলে মেক করতে চাই, যাতে ইমেজটা ইউনিক হয়, যাতে কপি না হয়। মানে হচ্ছে যে আমি এই ইমেজটাকে আরেকটা ভিন্ন শেপে বা ভিন্ন স্ট্রাকচারে তৈরি করতে চাচ্ছি। সো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে আসলে এই ইমেজটা একটু সময় নেবে আগের মতো। সময় নেওয়ার পরে এই ইমেজটা আমরা দেখতে পাবো যে আসলে কেমন ইমেজ তৈরি হলো এবং সেটা আসলে আলটিমেটলি আমরা সেল করবো কিনা সেটা আসলে ইমেজ দেখার পরে আসলে বোঝা যাবে। সো এখন দেখতে পাচ্ছি যে আমরা এই যে ইমেজটা ওপেন হলো, এই ইমেজটা এই বাম দিকের অংশটুকু একেবারে ব্ল্যাক, এটাকে আমরা ফেলে দিতে পারি, অথবা চাইলে আমরা কিন্তু এই ইমেজটাকে ডিরেক্টলি সেল করতে পারি। এটা ইস্যু না যে আমরা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো এখন আমরা চাইলে যে ইমেজগুলো মেক করলাম আপনাদের সামনে বিভিন্ন স্টাইলের, এই সবগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেল করতে পারি, অথবা যেভাবে আছে ঠিক একইভাবে সেল করতে পারি, যদিও সেলের পরিমাণে তারতম্য হবে ব্যাকগ্রাউন্ড থাকা আর না থাকাতে। সো এখন আমরা সবগুলো ইমেজ যেগুলো চাই যে এই ইমেজগুলো আমরা সেল করতে চাই সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো, যেগুলো আমাদের কাছে কোয়ালিটিফুল মনে হচ্ছে সেরকম কিছু ইমেজ আপনাদের বোঝানোর সাথে ডাউনলোড করছি এবং সেই ইমেজগুলোকে আমরা পরবর্তী ধাপে আসলে কী করব সেটা আমরা এই ইমেজগুলো ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। সো আরেকটা কথা বলি যে এই ইমেজগুলো কিন্তু সবগুলোই ভালো ইমেজ। এখন আপনি যেটা করবেন যে এই ইমেজগুলো ডাউনলোড হওয়ার পরে এইগুলোর লিওনার্দো বা যেই সাইট থেকে করেছেন সেখান থেকে নাম দিয়ে দেবেন। এরপরে চলে আসবেন betterimage.com এরকম .ioতে। অনেকেই গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ফ্রিতে ইমেজ কীভাবে আপস্কেল করবেন, সেটা অনেকেই বলছেন যে কিছুদিন আগে কমেন্টে দেখলাম অনেকে বলছেন যে এটা পেইড হয়ে গেছে। সো আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা ওটার কাছাকাছি। সো betterimage.ai এরকম ওয়েবসাইটে চলে আসলে আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে ইমেজগুলো আপলোড করতে চান আনলিমিটেড এখনও ব্যবহার করতে পারবেন, কতদিন থাকবে সেটা জানি না। সো আমরা এই ইমেজটাকে আপলোড করে দিলাম এবং এই ইমেজটাকে আমরা আপলোড করে দিতে পারি। সো এই দুইটা ইমেজ আমরা আপলোড করে দিলাম এবং আপলোড করে দেওয়ার পরে আপনি আসলে রেজাল্টটা বিফোর এবং আফটার আপনি এরকম স্ক্রল করলে দেখতে পারবেন এবং বিফোর আফটারের রেজাল্টটা আপনি দেখতে পারবেন। এখানে আসলে আপনি সর্বোচ্চ 3000 পিক্সেল পরিমাণ 3000 পিক্সেল পর্যন্ত আপনি এটাকে আপস্কেল করতে পারবেন। সো এই হচ্ছে বিষয় যে 3000 পিক্সেল পর্যন্ত আপস্কেল করতে পারবেন। এখন আমরা চলে আসবো ফটোশপে এসে আমরা আসলে যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজটাকে আমি ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যেহেতু আমরা দুটোই পিএনজি করব। সো অনেকে বলবেন যে এআই দিয়ে কেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না, কেন সময় নষ্ট করছি, বাট আমার কাছে যেটা মনে হয় যে সব কিছু এআইয়ের উপর নির্ভর করার কোনো দরকার নেই। যদি আপনার কাছে কোয়ালিটিফুল না মনে না হয় তাহলে ব্যবহার করবেন না। সো আমরা এখান থেকে এই ইমেজটা ওপেন করলাম, এই ইমেজের আপস্কেল ভার্সন হচ্ছে এটা। সো আপনি যদি মনে করেন যে আসলে এআই দিয়ে আপনার কোয়ালিটি ইনশোর না হয় তাহলে আপনি আসলে এই ইমেজগুলো অবশ্যই আপনি ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি স্যাটিসফাই না অনেক ক্ষেত্রে, সুতরাং আমি এই পেন টুল দিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। অনেক ক্ষেত্রে কয়েকটা ক্লিকই হয়তো ব্রাশটা ইরেজার টুল দিয়ে হয়ে যায়, যেগুলো যেরকমভাবে হয় আসলে এটা আসলে ফিক্সড না। এখন আমরা এই ইমেজটাকে এআই দিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব।
আবার কোনো কোনো ইমেজের ক্ষেত্রে হয়তো 2-1টা ক্লিকের মাধ্যমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যাবে। সো ব্যাকগ্রাউন্ডের উপর আসলে নির্ভর করে আসলে কীভাবে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এআইয়ের ক্ষেত্রে যেটা বললাম যে অনেক ক্ষেত্রে অধিকাংশ এআই হচ্ছে যেগুলো ফ্রি ভার্সন থাকে, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে অনেক পেইড ভার্সনের ক্ষেত্রেও দেখা যায় যে ইমেজটাকে রেজুলেশনটাকে বা কোয়ালিটিটাকে ডাউন করে ফেলে। সো এটাকে ইমপ্রুভ করা কঠিন এবং এটার কিছু কিছু সাদা অংশ থেকে যায় একেবারে সূক্ষ্ম। সো এটাকে রিপেয়ার করতে গিয়ে আরও এর চেয়ে বেশি সময় লাগে ম্যানুয়ালি করা যায়। সো আমি আসলে ম্যানুয়ালিটাকে অনেক ক্ষেত্রেই প্রেফার করি। সো এটাকে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। যারা ফটোশপ চালাতে পারেন তারা তো ভালো, আর যারা না পারেন তারা একটু ইউটিউব করে দেখে নেবেন যে আসলে কীভাবে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সহজ ওয়েতে। আমরা দুইটাকে কপি করেছি এবং এখান থেকে পেন টুল দিয়ে মেইন অবজেক্টটাকে সিলেক্ট করে সেটাকে Ctrl+Z দিয়ে কপি করে বাকি দুইটা লেয়ার যেটা ছিল সেটাকে আমরা ফেলে দেব। সো এই হচ্ছে মোটামুটি বিষয় যে আমরা এটা হচ্ছে বিষয় যে আমরা এটাকে মেইন অবজেক্ট হিসেবে রেখে বাকি দুটা যে আনওয়ান্টেড ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিয়েছি এবং এই দুটাকে আমরা ফেলে দেব মেইন অবজেক্ট থেকে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা। আর এখান থেকে আমরা ইমেজ নাম দিয়ে দেবো এবং এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। সো এই তো এরপরে যেটা হচ্ছে যে আরেকটা ইমেজ আমি আপনাদেরকে দেখাই যেটা একেবারে ইজি, ব্যাকগ্রাউন্ড খুব সাদা, এটাকে পেন টুল দিয়ে করার দরকার হবে বলে মনে হয় না। সো আমরা এটাকে আগের মতোই Ctrl+Z দিয়ে এটাকে কপি করে নেব। এরপরে এই ইমেজটাকে আমরা মাঝখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে দেখতে পারবো যে আসলে ব্যাকগ্রাউন্ড ঠিকমতো রিমুভ হয়েছে কিনা। যেহেতু লাল আছে এখানে, আমরা এখান থেকে সলিড একটা গ্রিন কালার নিলাম এবং এখান থেকে ইরেজার টুল থেকে আমরা এই ইরেজার টুল থেকে আমরা এই নিচের যে ইরেজারটা আছে সেটা ব্যবহার করবো এবং একটা ক্লিক করে দেখবো যে আসলে কেমন। আর এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আপনার কাজ অনুযায়ী আপনি আসলে বুঝতে পারবেন যে কত পার্সেন্টেজ দেওয়া উচিত। সো এখান থেকে আপনি আপনার কাজ অনুযায়ী দেখবেন। এটা ক্লিক করার পরে মোটামুটি ভালোই জায়গা সার্ভ করেছে এবং ক্লিনলি আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। সো আমরা কয়েকটা ক্লিক করে হচ্ছে এটাকে রিমুভ করে ফেলতে পারবো। সো অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এটা আসলে নির্ভর করে আপনার কাজের বা আপনার এলিমেন্টস আসলে কীরকম ব্যাকগ্রাউন্ডের উপর এবং আপনার কাজটা কত হিজিবিজি বা জটিল এটার উপর নির্ভর করে আসলে আপনি সেটা ইরেজার টুলে সিলেক্ট করবেন নাকি পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিংবা আপনি এআই দিয়ে রিমুভ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আপনি যদি কোয়ালিটি কাজ চান তবে আমি আপনাকে বলবো যে এআই দিয়ে কাজ করার চাইতে অনেক ক্ষেত্রে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ফটোশপই মনে হয় বেটার। সো এটাকে আগের মতো নাম দেবো এবং রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। যারা ফটোশপের কাজটা জানেন না একটু শিখে নেবেন, খুবই সিম্পল। সো এই হচ্ছে আমাদের দুইটা বেসিক এলিমেন্টস এবং এই দুইটা বেসিক এলিমেন্টস হচ্ছে আমরা এখন মার্কেটে সাবমিটের জন্য প্রিপেয়ার করব। সো এখন প্রিপেয়ার করার জন্য আমরা কী ধরনের সাইজ নেব, আগেই বলেছি যে আমরা পিএনজি ইমেজের ক্ষেত্রে প্রেফার করি স্কোয়ার শেপের একটা আর্টবোর্ড। আমরা এখান থেকে 4000 বা 4000 পিক্সেল নেব, যেহেতু অ্যাডোব স্টক, শাটারস্টক সহ মোটামুটি অনেক মার্কেটেই 4 মেগাপিক্সেল রিকোয়ার্ড করে ফাইল সাবমিটের ক্ষেত্রে মেইন ফাইলে। সো আমরা এখান থেকে 4 মেগাপিক্সেলের একটা সাইজ নেব এবং এখান থেকে আমরা এটাকে ওকে করে দিয়ে আর্টবোর্ডটা নিয়ে নেব 300 DPI-তে। এবং এখানে আমরা যে কাজটা করব একটু দেখবেন খেয়াল করে, ফটোশপ মেইন ফাইলে হচ্ছে কিংবা জেপিজি ফাইলে ফ্রিপিকের ক্ষেত্রে দেখবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখায়, অথচ এটা আসলে থাকা সম্ভব না। বাট এটা কিভাবে করে যে পেছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখায়, সাদা না ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা কিভাবে করে অনেকে হয়তো এটা নিয়ে একটু কনফিউজ। সো এখানে যেটা করবেন, আপনি যারা ফটোশপ চালাতে পারেন তারা তো জানেন যে নিচের ব্যাকগ্রাউন্ডটা আপনি প্রথমে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনার এখানে চলে আসবে। সো এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এখন যদি আমরা এটাকে জেপিজি আকারে সেভ করতে পারি তাহলেই হচ্ছে ফ্রিপিকে আমরা দেখাতে পাবো যে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। নয়তো যদি জেপিজি সিলেক্ট করি তাহলে এটাকে সলিড হার্ড ব্যাকগ্রাউন্ডের উপর দেখাবে, যেটা আসলে প্রফেশনাল না। আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। আপনি সার্চ বক্স থেকে আপনার স্ক্রিনশট লিখলে এখানে চলে আসবে, অটো আছে আপনার কম্পিউটার ল্যাপটপে। সো এখান থেকে আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমরা এটাকে আবার যেখানে ডাউনলোড করে রেখেছি সেখান থেকে নিয়ে এসে এটাকে পেছনে বসিয়ে দেব এবং এটা বসানোর পরে আমরা এটার একটা নাম দেব। নামটা কি হওয়া উচিত আপনারা জানেন, নামটা অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত, কারণ এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা আসলে মেইন অবজেক্ট না। সো এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে একটা নির্দিষ্ট নাম দেব।
নির্দিষ্ট নাম দেবো। আমি এখানে মেইন ফাইল দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনি অবশ্যই মেইন ফাইল দেবেন আর নির্দিষ্ট একটা নাম এবং কোত্থেকে আসলে মেক করেছেন সেটা ইন্ডিকেট করে লিখে দিবেন এবং সিরিয়াল নাম্বার, যাতে আপনার পরবর্তীতে ফাইলটা খুঁজে পেতে সহজ হয়। সো আমরা এখান থেকে ফাইলটাকে সেভ করে নিলাম এবং সাথে সাথে আমরা জেপিজি এবং পিএনজি করব। এখান থেকে আমরা সেভ এস থেকে জেপিজি সেভ করে নেব। জেপিজি সেভ করা হয়ে গেলে আমরা নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অফ করে দেব। এই ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেব, অথবা আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একেবারে ডিলিট করে দেব। সহজ হচ্ছে আপনি সহজ করে এটাকে ডিলিট করে দেন এবং এরপর আপনি এটাকে সেভ করবেন। সো এটা খুব ইজি, এটা আসলে তেমন কঠিন কিছু না। সো আমরা প্রথম যে কাজটা করলাম, মেইন ফাইল সেভ করলাম এবং জেপিজি মেক করার পরে এরপরে পিএনজি আমরা এটাকে ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা চলে আসবো সেভ এস থেকে পিএনজি সেভ করব। একই ফাইলের পিএসডি, জেপিজি এবং পিএনজি, যাতে আমরা অনেকগুলো মার্কেটে যেরকম চাহিদাই হোক না কেন, মানে মার্কেটগুলো যেরকম ফাইল ফরম্যাট চায় সেরকম ফাইল ফরম্যাট যেটা আমরা দিতে পারি, যেহেতু এটা পিএসডি ফাইল। সো এটা আপনার মাথায় রাখা উচিত এবং আপনি এইভাবে আসলে কাজ করবেন যাতে আপনার কাজের সময়টা আলটিমেটলি বেঁচে যায়। আপনি প্রত্যেকবার মার্কেটে আপলোড হচ্ছেন, প্রত্যেকটা ডাইমেনশনে আলাদা ডাইমেনশনে দেবেন, সেটা আসলে সময় সাপেক্ষ। সো আমরা এখন চলে আসলাম অ্যাডব স্টকে আপলোড কীভাবে করি আমি আসলে সেটা দেখানোর জন্য। এখান থেকে আপনি চলে আসবেন এবং নির্দিষ্ট যে ফাইলটা দিতে চান, অ্যাডব স্টক যেহেতু পিএসডি সাপোর্ট করে না, সো আমরা এখান থেকে পিএনজি ফরম্যাটটাই দেবো। এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ফ্রিপিকের ক্ষেত্রে আপনি পিএসডি এবং জেপিজি দিলেই হচ্ছে। সো এই ফাইলটা আপলোড দেওয়ার পরে এটা আসলে এরকম একটু সময় নেবে আপলোড হওয়ার জন্য, সো একটু ওয়েট করবেন। সো আপলোড হয়ে গেলে এরপরে আমরা এইখানে যত ফাইল আমরা সাবমিট করব সবগুলোকে ধরে ফেলে এখান থেকে আমরা ক্রিয়েট জেনারেটিভ এআই সিলেক্ট করে দেবো এবং প্রপার্টি বা রিকগনাইজেবল পিপল থেকে নো করে দেবো। নাহলে যেটা হয় যে আমার ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক সময় এটা ইস্যু ধরে যে ক্রিয়েটিভ এআই জেনারেটিভ এটা সিলেক্ট করি নেই বলে আসলে ফাইলগুলো চেক করে, এই জন্য একসাথে ধরে সবগুলো একসাথে সিলেক্ট করে দিলে কাজটা সহজ হয়। অনেক সময় মনে থাকে না এগুলো সিলেক্ট করতে। সো এখান থেকে আপনি দেখবেন যে আসলে কি টাইটেল তারা সিলেক্ট করে। অনেক ক্ষেত্রে টাইটেল আসলে ধরতে পারে না, অবজেক্টটাকে তারা ধরতে পারে না। সো আপনি যদি জানেন তো ভালো, আর যদি না জানেন তাহলে আপনি এক্সটেনশনটাকে ব্যবহার করতে পারেন। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এক্সটেনশনই আপনাকে বলে দেবে যে আসলে এই জিনিসটা আসলে কি। সো আপনি এক্সটেনশন থেকে বেসিক যে টাইটেলটা সেটা এখান থেকে কপি করবেন। আপনি প্রথমে খেয়াল রাখবেন যে আপনার অবজেক্টটাকে বা আপনার এলিমেন্টসটাকে আসলে আপনার টাইটেলটা কি পুরোটা রিফ্লেক্ট করতে পারছে কিনা, মানে আপনার যে টাইটেল বের হয়েছে বা টাইটেল দিচ্ছেন আপনি সেটা আসলে পুরো অবজেক্টটাকেই রিফ্লেক্ট করে কিনা, মানে এটা কি আসলে পুরো অবজেক্টটা কিনা। সো এটা হইলে আপনি আর বেশি টাইটেল লম্বা করার চেষ্টা করবেন না। অবশ্যই 70 ওয়ার্ডের মধ্যে বা 100 ওয়ার্ডের 100 ক্যারেক্টারের মধ্যে আসলে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর চাইলে কিন্তু আপনি তাদের যে সাজেস্টেবল কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন, আমি দিব না, কেটে দিলাম। আর এখান থেকে আপনি একেবারে রিলেভেন্ট ক্যাটাগরিগুলো দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ভিন্ন রকম ক্যাটাগরি দিলে মনে করেন যে হয়তো ফাইল ডাউনলোড হবে, এটা আসলে না। আপনার যে অবজেক্ট সেটা আসলে রোবোটিকভাবে সেটা দিলেই ভালো, কারণ রোবট যেহেতু আপনার ইমেজটাকে বা অ্যাসেটটাকে আসলে কাউন্ট করে সার্চের রেজাল্টের জন্য। সো ওইভাবে দিলে আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। তবে আরেকটা উপায় হচ্ছে, আমরা এখানে টাইটেল এবং কিওয়ার্ডটা নিলাম। এই টাইটেল এবং কিওয়ার্ডটা তারা যেগুলো দিচ্ছে, যে এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি চাইলে দিতে পারেন, কিন্তু তারা যে এখানে দিচ্ছে আরও কিছু কিওয়ার্ড আমাদের প্রয়োজন। সো আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। এখানে চ্যাটজিপিটিকে বুঝিয়ে বলার চেষ্টা করবো যে আমরা অ্যাডব স্টকের কন্ট্রিবিউটর। সো আমি আসলে এই হচ্ছে আমার ইমেজের টাইটেল। সো তুমি এটা মাথায় রাখো যে আমি অ্যাডব স্টকের কন্ট্রিবিউটর, আমাকে এই টাইটেলের উপর বেস করে কিছু কিওয়ার্ড সাজেস্ট করো 1 ওয়ার্ডের মধ্যে। সো এটার যে মূল কথা সেটা কিন্তু আমি আপনাদেরকে আগে হয়তো দিয়েছি, সম্ভবত মনে আছে কিনা আপনাদের। সো এখান থেকে এটা পেস্ট করার পরে কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলো তারা আমাদেরকে, বা ট্যাগ বা কিওয়ার্ড যাই বলেন না কেন, এইগুলো কিন্তু তারা আমাদেরকে প্রোভাইড করবে। সো এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করব এবং কপি করে প্রত্যেকটা কিওয়ার্ডের পর কমা বসাবো, যাতে একবারে পেস্ট করলে সবগুলোতেই কিওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। যদি আপনি কমা না বসান তাহলে কিন্তু কিওয়ার্ড হিসেবে, মানে প্রত্যেকটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না, হয়তো সবগুলো একসাথে একটা কিওয়ার্ড হয়ে যাবে। সো প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা করে কমা বসাবেন। আপনি অ্যাডব স্টক কন্ট্রিবিউটর হলে অবশ্যই জানেন, যেহেতু জানেন তারপরেও বলার মানে হচ্ছে যে আপনাকে আরেকটু অ্যালার্ট করে দেওয়া, বা আপনার কাজকে আরও একটু আরেকটু আপস্কেল করতে দেওয়া। সো এই হচ্ছে বিষয়। এখন
এখানে এসে আমরা এই টোটাল কিওয়ার্ডগুলো যে 50টা কিওয়ার্ড সেগুলো আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এরপরে আপনি এখান থেকে চেক করে নেবেন যে টাইটেল, কিওয়ার্ড এবং এআই জেনারেটর সিলেক্টেড এগুলো সিলেক্ট করছেন কিনা। এরপরে এখান থেকে আপনি সেভ করে দিবেন যদি সব ঠিকঠাক থাকে, অথবা আপনি চাইলে কিন্তু এটাকে এখান থেকে সাবমিটও করতে পারবেন। সো এই যে বিষয় আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনি কন্ট্রিবিউটরদেরকে ফলো করবেন। টপ কন্ট্রিবিউটরদেরকে ফলো করলে হচ্ছে আপনার কাজের ইন্সপিরেশন হবে। তাদের 1 বছর বা 5 মাস যদি ফলো করেন, তাহলে প্রত্যেকটা সপ্তাহে আপনি কিন্তু নতুন নতুন কন্ট্রিবিউটরদের সাথে পরিচিত হচ্ছেন, কাজের ধরন দেখতে পাচ্ছেন, তাদের কোয়ালিটি এবং তাদের ডাউনলোডের পরিমাণ দেখলেই বুঝতে পারবেন যে আসলে তারা আসলে অনেকটা প্রমিনেন্ট বলতে পারেন। সো তাদের কাজের এফিসিয়েন্সি দেখে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোয়ালিটি ইমপ্রুভ করবে মাস্ট। এবং আপনি যদি এভাবে কাজ করতে থাকেন 6 মাস 1 বছর, তাহলে দেখবেন যে দিন শেষে আপনার হিউজ কোয়ান্টিটির ইমেজ হয়েছে বা অ্যাসেট হয়েছে, সেটা আলটিমেটলি আপনাকে ডাউনলোড গেইন করতে সহায়তা করবে। সো এতক্ষণ আমরা দেখলাম যে আসলে কিভাবে ইমেজটা আমরা ডিসক্রাইব করেছি, কিভাবে আপস্কেল করেছি, কিভাবে রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ড এবং কিভাবে মার্কেটে আপলোড করেছি। এই টোটাল বিষয়টা আমরা পিএনজি ইমেজের ক্ষেত্রে কিভাবে করেছি সেই টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করেছি। আমি আসলে বিশ্বাস করি যে আমি যেই কাজগুলো করি সেই কাজগুলোর একটা প্রপার গাইডলাইন আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের কাজগুলো আরো সহজ এবং সুন্দর হয় এবং আপনাদের মাইক্রোস্টক জার্নিটা আরো যেন স্মুথ হয়। সো আমি আশা করি যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।